হাম পরিস্থিতি ভয়াবহ, আরও 12 শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়ালো 450। কুরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা, বিপাকে সাধারণ মানুষ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অবস্থা দেখতে 4 মন্ত্রী এলেন চট্টগ্রামে। শরীয়তপুরে প্রবাসী জিয়াকে হত্যার পর মরদেহ খণ্ডিত করার অভিযোগ, স্ত্রী আসমা আটক। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শাহ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল দ্বিতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ 2026। চট্টগ্রামের বাঁশখালীতে পাকা লিচুর গন্ধে মুখর জনপদ। শুভ সন্ধ্যা, চট্টলচিত্রে রাত 9টার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাবিনা জাহান তুষি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনা। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 12 জন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে 4 জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি 8 জনের মধ্যে হামের উপসর্গ ছিল। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 451 জনে। বিস্তারিত জানাচ্ছে সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রাকিব। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনা। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 12 জন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে 4 জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি 8 জনের মধ্যে হামের উপসর্গ ছিল। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 451 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে সরাসরি মারা গেছেন 74 জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 377 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, সেখানে মারা গেছেন 150 জন। এছাড়া রাজশাহী বিভাগে মৃত্যুর সংখ্যা 78 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 111 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন 1192 জন। তাদের মধ্যে 1016 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকায়। গত একদিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 422 জন। জ্বর, ঠান্ডা, কাশি, চোখ ফুলে গেছে, মুখে ঘা হয়েছে। ও যদি কান্না করে কোনো শব্দ আমি এখন শব্দ শুনতে পাচ্ছি না, যদি ও কান্না করে আমি শব্দ শুনতে পাইতেছি না। ঢাকা মেডিকেল গেছি, ঢাকা মেডিকেলে ওনারা বলতেছে যে এখানে ওনারা চিকিৎসা দিতে পারতেন না ঠিক মতন। ওরা আমি আরেকজন বলে আমি শরৎদিতে গেছি, শরৎদিতে আমি মনে করেন যে এক কথা আমাদের হাতে পায়ে ধরার বাকি। ট্রিটমেন্ট চলছে, মানে পরিস্থিতি অতটা ভালো দেখতেছি না। হাম ভাইরাসের আর কি রোগটা ধরা খাইছে। অন্যদিকে সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে, যেখানে ভর্তি রোগীর সংখ্যা মাত্র 7 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের 15ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 55,611 জনে। এর মধ্যে পরীক্ষায় 7,421 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই বর্তমানে হাম নিয়ন্ত্রণের প্রধান উপায়। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। সবজি, মাছ, মাংস, ডিম থেকে শুরু করে আদা, রসুন ও পেঁয়াজের দাম কয়েক দফা বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি বর্তমানে প্রতি কেজি 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। শিমের দাম বেড়ে দাঁড়িয়েছে 200 টাকা কেজিতে। নতুন মৌসুমের কচুর ছড়াও বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর সাময়িক নিষেধাজ্ঞার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে, ফলে মাছের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। দেশি মাছের দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। গত 2 সপ্তাহে ডিমের দাম ডজন প্রতি প্রায় 20 টাকা বেড়ে 140 টাকায় পৌঁছেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, সোনালী মুরগি 330 থেকে 360 টাকা এবং দেশি মুরগি 700 টাকা কেজি দরে। গরুর মাংসের দাম কেজি প্রতি 150 থেকে 1000 টাকার মধ্যে ওঠানামা করছে। ঈদকে কেন্দ্র করে আদা, রসুন ও পেঁয়াজ সহ বিভিন্ন মশলার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকট এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেই পণ্যের দাম বেড়েছে। তাদের দাবি, দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের কেনাকাটাও কমে গেছে। অন্যদিকে সাধারণ ক্রেতারা অভিযোগ করেছেন যে নিয়মিত বাজার তদারকির অভাবে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন। তারা ঈদের আগে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।
নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে চলমান কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সরকারের 4 মন্ত্রী। শনিবার বিকেল 3:30টার দিকে পরিদর্শনে যান তারা। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন পার্বত্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান এবং সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। পরে নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা এখন প্রকল্পটির সমাধান করতে চাই। চট্টগ্রামবাসী যে জলাবদ্ধতার কষ্ট পাচ্ছে এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে যা লুটপাট হয়েছে সেই হিসাবও নিশ্চয়ই বের করা হবে। এই লুটপাটের সঙ্গে কারা জড়িত সেটাও বের করা হবে। শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানার চন্দ্রপুর এলাকায় এক প্রবাসীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহত জিয়া সর্দারের স্ত্রী আসমা বেগমকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছে চট্টল চিত্রের প্রতিনিধি আব্দুল ওয়াহেদ চৌধুরী। শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। স্বামী জিয়া সর্দারকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখার অভিযোগে স্ত্রী আসমা বেগমকে আটক করেছে পুলিশ। গত 13ই মে গভীর রাতে চন্দ্রপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জিয়া সর্দার একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। অভিযুক্তে আসমা বেগমের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং জিয়ার অন্য নারীর সাথে পরকীয়া সম্পর্কের জেরে ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া ও মারামারি হয়। বটি নিয়ে মারতে গিয়েছিল, আমাদের একটু তর্কাতর্কি হয়েছিল। উঠছি, ওটাকে দুইজনে হাতাহাতি করতে করতে এই দরজার পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। এমনি এসে আমি বুঝতে পারি না যে এত দূরে তো লাগে যাবে। বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। কোথায় কোথায় ফেলাইছেন? এইখানে আর ওই যে নড়িয়া নদীর পাড়ে। আপনার নাম কি? আসমা। ঘটনার কয়েকদিন পর বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এবং আসমা বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা 999 কল দেয়। চন্দ্রপুর বাড়া থাকতো সেই বাসায় আমরা আবার পরবর্তীতে গেলাম, যায় দেখি ওনে কিছু রক্ত গন্ধ সন্দেহ হয়ে গেছে গা। ঘন্টা খানিক পরে আবার শুনলাম যে তারা লাশ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় টুকরা করে হালাইছে, ওই মহিলা সহ অ্যারেস্ট হয়েছে। চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শাহ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল দ্বিতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ 2024। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এবং চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছে রোমানা আক্তার বিউটি। চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শাহ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল দ্বিতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ 2026। চিটাগং মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এবং চিটাগং কারাটে অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল শুক্রবার দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এবং বাংলাদেশ কারাটে ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহজাদা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগং কারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান। প্রতিযোগিতায় চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক খেলোয়াড় অংশ নেন। কাতা ও কুমিতে বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা তাদের অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও নৈপুণ্যের প্রদর্শন করেন। প্রাণবন্ত এই আয়োজনে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কারাটে খেলাকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বাঁশখালী জুড়ে এখন বইছে পাকা লিচুর মিষ্টি সুবাস। গ্রাম থেকে জনপথ, চারদিকে যেন লাল টকটকে রসলালু লিচুর উৎসব। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু ও রসালু লিচু, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি অতুলনীয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জামাল উদ্দিন জাহেদ। চট্টগ্রামের বাঁশখালী জুড়ে এখন বইছে পাকা লিচুর মিষ্টি সুবাস। গ্রাম থেকে জনপদ, চারদিকে যেন লাল টকটকে রসালু লিচুর উৎসব। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু এই রসালু লিচু, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি অতুলনীয়। পাহাড়ি ডাল আর সমতল ভূমিতে উৎপাদিত এই লিচু এখন ধীরে ধীরে স্থানীয় বাজারগুলোতে আসতে শুরু করেছে। সকাল হলে কৃষক আর বাগান মালিকদের ব্যস্ততা বাড়ছে লিচু সংগ্রহ, বাজারজাতকরণ নিয়ে। ক্রেতাদেরও ঝোঁক এখন টাটকা দেশি লিচুর দিকে। স্থানীয়দের বাসায় একবার কালীপুরের লিচু স্বাদ নিলে সেই স্বাদ সহজে ভোলা যায় না। কালীপুর এলাকার লিচুতে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। জানা যায় ব্রিটিশ আমল থেকে জমিদার বংশের হাত ধরেই এখানে শুরু হয় উন্নত জাতের লিচু চাষ। মুম্বাই, কলকাতা ও চায়না ত্রিজাতের লিচু দিয়ে গড়ে ওঠে এই ঐতিহ্যবাহী বাগান। সময়ের প্রতিক্রিয়াময় সেই ঐতিহ্য এখন আরো বিস্তৃত হয়ে বাণিজ্যিক রূপ নিচ্ছে। বর্তমানে বাঁশখালীর বিভিন্ন এলাকায় ছোট বড় অসংখ্য লিচুর বাগান গড়ে উঠেছে। অনেক কৃষক বলছেন, ধান কিংবা অন্যান্য মৌসুমী ফসলের তুলনায় লিচু চাষে লাভ বেশি হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে। রসালো স্বাদ, আকর্ষণীয় রং ও পুষ্টিগুণে ভরপুর বাঁশখালীর লিচু কদর এখন দেশ জুড়ে। মৌসুমের শুরুতেই এই লিচু ঘিরে জমে উঠেছে স্থানীয় বাজার, আর কৃষকদের মুখেও ফুটতে শুরু করেছে স্বস্তির হাসি। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম। এই ছিল চট্টলচিত্রের রাত ৯টার সংবাদ। সংবাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি সাবিনা জাহান তুষি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। জাযাকাল্লাহ খাইরান।